John Masefield, um, he had a very bad school. Actually, I'll tell you later why. So John Masefield had a very poor younger life. He was at Warwick School, brought up by his aunt when his parents died early. But he could not enjoy school, and he had a very bad schooling, he felt. And after that, he took up the life of a sailor and a ship. He went to Chile. And at Chile, and while going to Chile, he had lots of experience. What should you say? As I said, he saw flying fish, urukku mach, Banglaয় যেটাকে বলে, or porpoise, and then also he had the experience of a night rainbow. And after that, of course, he, what should I say? He lectured twice in America. He was invited by the US to lecture twice, and he wrote this particular poem in his Ballads of Saltwater Ballads. So this particular poem that we are going to read today. And in 1930, he was awarded the honor of becoming the Poet Laureate, the Lifetime Poet Laureate. Now, who is a Poet Laureate? I'll just come to that. Difficult. Well, let me see if I can do it. হ্যাঁ, তো যেটা বলছিলাম যে he was the poet laureate. Poet laureate হচ্ছে এটা একটা মানে বড় সম্মান। আমি যে কবির ওপরে পিএইচডি করি, Ted Hughes was the last lifetime poet laureate of Britain. এরপর থেকে আর লাইফটাইম পোয়েট লরিয়েট হয় না। হু ইজ দ্য পোয়েট লরিয়েট? আ পোয়েট লরিয়েট মানে ইংল্যান্ডে যেহেতু রাজতন্ত্র রয়েছে, বা এখনো যেসব দেশে রাজতন্ত্র আছে সেসব দেশে কি হয়, সভাকবি থাকে। রাজসভায় সভাকবি থাকার একটা ব্যাপার থাকে। তো সভাকবি থাকে আর কি। তো সভাকবি থাকলেই সেখানে একটা মানে এই পোয়েট লরিয়েট কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি সভাকবি। বোঝা গেল আমি কি বললাম? পোয়েট লরিয়েট হচ্ছে সভাকবি। তো দ্যাটস আ গ্রেট অনার given by the queen or whoever it is, the queen or the king, the then king. It's a great honor. তো তবে একটা জিনিস যেটা আমি না বলে পারি না, সেটা হচ্ছে যে আমরা যদি ইংলিশ লিটারেরি হিস্ট্রি দেখি, টেড হিউজ, আমি যার উপর পিএইচডি করি, হি ওয়াজ দ্য গ্রেট পোয়েট। হি ওয়াজ এ গ্রেট পোয়েট। কিন্তু আমরা যদি এই বিশেষ করে 30, 40, 50, 60-এর শতকটা পর্যন্ত দেখি, ফিলিপ লার্কিন টেড হিউজ আসার আগে পর্যন্ত, যদিও টেড হিউজের জন্মটা 50-এর 30-এ, কিন্তু লিখতে শুরু করে 50 থেকে, না 62 বলে, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, 62, সরি। যেটা বলছিলাম, তো তখন ইংল্যান্ডের খুব হাই কোয়ালিটি কবি কিন্তু পাওয়া যাচ্ছিল না, মানে যারা অরিজিনালি ইংলিশ, এক্সেপ্ট ডিএচ লরেন্স মানে
সেরকম হাই কোয়ালিটির কবি কিন্তু পাওয়া যাচ্ছিল না। যারাই আসছিল, সে ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, যারা খুব বিখ্যাত কবি বা রাইটার্স, নভেলিস্টস লাইক জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, এরা কিন্তু সবাই ইংল্যান্ডের বাইরে, হয় আমেরিকান বা কনরাড, জোসেফ কনরাড, এরা হয় পোলিশ নয় আইরিশ। জয়েস ওয়াজ আইরিশ, ভার্জিনিয়া উলফ ওয়াজ আইরিশ, টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড ওয়াজ আমেরিকান। তো এরকম একটা ব্যাপার ছিল। কোনো কারণে ইয়েটস ওয়াজ আইরিশ, অরিজিনাল কবি কিন্তু পাওয়া যাচ্ছিল না, যার ফলে মানে ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন এরা একটা সময় পোয়েট লরিয়েট হয়েছে, পরবর্তী দিকে আমি বলছি টেড হিউজ হয়েছে, কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কবি কখনোই আমি বলতে পারি না যে যে আমাদের মেসফিল্ডকে আমি কখনোই বলতে পারি না যে মেসফিল্ড ইজ দ্যাট স্ট্যান্ডার্ড। মেসফিল্ড ইজ রাদার অ্যান অর্ডিনারি রাইটার, সে অন্দাজে। তো হোয়াট এভার ইট ইজ, মেসফিল্ড ওয়াজ চোজেন দ্য পোয়েটস লরিয়েট। খুব ভালো, কারণ অরিজিনাল ইংলিশ না হলে, এবং আরেকটা দুটো ব্যাপার থাকে ওদের, যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি বলে প্রোটেস্ট্যান্টিজম, ইংল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, এই অফিসিয়াল রিলিজিয়নটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিজম। সো ইউ হ্যাভ টু বি ফার্স্ট অফ অল আ প্রোটেস্ট্যান্ট, অ্যান্ড সেকেন্ডলি ইউ হ্যাভ টু বি অ্যান ইংলিশ সিটিজেন, তবে গিয়ে তোমাকে পোয়েট লরিয়েট উপাধি দেবে। তো মানে উপাধি মানে তোমাকে তার দায়িত্বভার দেবে। যাই হোক, মেসফিল্ড কিন্তু পোয়েট লরিয়েট হওয়ার পরে ইংল্যান্ডের সবার জন্য প্রচুর কবিতা লেখে, সেসবগুলো করে, কিন্তু কোনোটাই খুব বিখ্যাত নয় যেটাকে মানে আমরা বলতে পারি যে চিরকালের মতো একটা মানে স্থান করে রাখবে, সেরকম খুব একটা যে বলা যাবে তা বোধহয় বলা যাবে না মেসফিল্ডকে। যাই হোক, এই কবিতাটা কিন্তু ওর খুব বিখ্যাত, এবং এটা খুব মানে এর মধ্যে একটা সার্টেন গভীরতা অবশ্যই রয়েছে। Now let us come to the poem. বইয়ের দিকে দেখ, let us come to the poem. The name of the poem is Sea Fever. Is Sea Fever. What is fever? Fever কাকে বলে? Fever? অয়ন মল্লিক, what is fever? ফিভার মানে তো জ্বর। জ্বর। আচ্ছা, তাহলে আমরা সি ফিভার বলতে কি বুঝতে পারি? Why did the poet name it fever? স্যার হচ্ছে স্যার সমুদ্রে যাওয়ার যে স্যার ইচ্ছাটাকে এখানে প্রকাশ করা হচ্ছে। সমুদ্রে যাওয়ার ইচ্ছাটাকে তো অবশ্যই প্রকাশ করা হচ্ছে। মানে জ্বর যেমন একটা সাম সর্ট অফ অ্যান অবসেশন ফর দ্য বডি। অবসেশন মানে হচ্ছে যেটাকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই শরীরের পক্ষে, মানে এটা এত তীব্র হয়ে ওঠে। ঠিক তেমনি ভাবে জ্বর এলে আমরা জানি এটা একটা তীব্র ব্যাপার, এটাকে কোনোভাবে অ্যাভয়েড করার কোনো ক্ষমতা শরীরের থাকে না। তো সিমিলারলি দ্য লাভ ফর সি ভয়েজ, দ্যাট বিকামস অ্যান অবসেশন. That becomes an obsession for the poet. Something like a fever. মানে জ্বর যেমন গোটা শরীরের ওপর চেপে বসে, তো তেমনি ভাবে এই সমুদ্র যাত্রার যে বাসনা, সেটা কিন্তু কবির ওপরে চেপে বসে। মানে ইউ ক্যান বি আস্কড যে কবিতাটার টাইটেলটার ওপরে তুমি এক দু লাইন লেখো। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু সে, যে সমুদ্র যাত্রার যে বাসনা, জ্বর যেমন একটা মানুষের শরীরের ওপরে চেপে বসে, it takes possession of the whole body. The body cannot avoid fever. The body cannot avoid fever. Similarly, this longing to go to the sea, এই সমুদ্রে যাওয়ার যে প্রবল ইচ্ছা, this great longing to go to the sea, এটা কিন্তু মনের ওপরে একেবারে গভীরভাবে চেপে বসছে। এটাকে অ্যাভয়েড করার কোনো উপায় কিন্তু
পাচ্ছে না। ওকে, তো যাই হোক, so this is it, the ultimate unavoidable desire, the ultimate unavoidable desire to go to the sea, মানে সমুদ্র যাত্রার জন্যে মানে একেবারে চরমতম ইচ্ছা, যেটাকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, দ্যাট ইজ your sea fever. I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by, and the wheels kick and the wind song and the white sails shaking, and a grey mist on the sea's face and a grey dawn breaking. I must go down to the seas again, for the call of the running tide is a wild call and a clear call that may not be denied. And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. I must go down to the seas again, to the vagrant gypsy life, to the Gulf's way and the whale's way, where the winds are like a whetted knife. And all I ask is a merry yarn from a laughing fellow rover, and quiet sleep and a sweet dream when the long trick's over. শেষের দিকে ইনফ্যাক্ট কবিতাটা একটা অন্য মাত্রা নিয়ে নিচ্ছে, তো I'll come to that as I say. I must go down to the seas again. So this shows that this is not the first time that they are experiencing sea voyage. দেখ, সমুদ্রের ভয়েজের প্রতি সবারই একটা আকর্ষণ থাকে, এটা বললে হবে না, কারণ দ্যাটস আ ডিফারেন্ট টাইপ অফ আ ভয়েজ than but something that we haven't experienced. সমুদ্রের ঝড় ইত্যাদি, তোরা যদি জাপানের পথে রবীন্দ্রনাথের পড়িস বা দেখবি, তো সেখানে বারে বারে এইসব নানা রকম এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আসছে সমুদ্র যাত্রার, যেগুলো কিন্তু মানে ইটস অ্যান এক্সপিরিয়েন্স ফর এনি ম্যান, আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং এই কথাটাতে দ্য ওয়ার্ড again shows that this is not the first time that the poet is experiencing sea. He had gone to the sea. Somehow at the present moment he cannot go to the sea. For the present moment he cannot go to the sea. এবং এই জিনিসটা ওকে প্রচণ্ডভাবে অস্থির করে তুলছে। যেহেতু সে সমুদ্রে যেতে পারছে না, তাকে প্রবলভাবে অস্থির করে তুলছে এই সমুদ্র যাত্রার অদম্য ইচ্ছা। আমরা দেখেছি, বিশেষ করে যারা না একটা বহির জগতের স্বাদ পেয়ে গেছে, দেখবে যারা ঘুরতে ভালোবাসে না, তারা মানে প্রত্যেক বছর যাই হোক বেরিয়ে পড়ে। আমি দু একটা, আমি যদিও নিজে খুব যে একটা ঘুরি তা না, কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু মানে আমি ইনসিডেন্টালি ফেসবুকের কয়েকটা ওই ঘোরা বেড়ানোর মানে সাইটের সাথে একটু মানে মেম্বারশিপ আছে আমার, তো আমি দেখি যে এক একজন লেখে যে তারা যেন আর পারছে না, এই লকডাউন তাদেরকে অস্থির করে তুলছে। মানে ইভেন দিস 1 year ইজ অ্যান আনবেয়ারেবল থিং ফর দেম। মানে তারা খালি এই কথাই বলছে যে কবে বেরিয়ে পড়বো। মানে আসলে যারা এই বেরিয়ে পড়ার একটা এক্সপিরিয়েন্স যাদের মধ্যে আছে না, it becomes very difficult for themselves to stay away from this experience. মানে এটা থেকে নিজেকে আটকে রাখাটা কিন্তু তাদের পক্ষে খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তাদের পক্ষে একটা প্রবলভাবে কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এটাকে আমাদের কিন্তু বুঝতে হবে, এটাকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে।
যেটা বলছিলাম, মানে আমার মনে আছে টেনিসনের যদি আমি আলফ্রেড টেনিসনের যদি ইউলিসিস কবিতাটা দেখি, এখানেও কিন্তু একটা বেরিয়ে পড়ার কথা বলছে, অবশ্য সেটা একটু অন্য সেন্সে বলছে, কিন্তু যাই হোক, মানে একটা বেরিয়ে পড়ার কথা কিন্তু সেখানেও আছে। এবং বারে বারে বলছে যে সেই বিশাল আননোন ওয়ার্ল্ড, সেটা জ্ঞানের পৃথিবীও হতে পারে, আমি আই এম নট গোয়িং ইন টু দ্য ডেপথস অফ ইউলিসিস, আমি ওই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি যেটা বলছি যে বিশাল সামনে আননোন একটা জগৎ সামনেটা তোমার খুলে যাচ্ছে, এই যে ইচ্ছা, মানে আমরা বেড়াতে যেতে চাই কেন? বেড়াতে যেতে চাই এই জন্যেই তো যে আমরা একটা উই ক্যান হ্যাভ আ নিউ এক্সপিরিয়েন্স অফ দ্য আননোন। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ মরুভূমিতে, বা ইভেন ইফ ইটস আ টেম্পল অর হোয়াট এভার ইট ইজ, ইটস আ নিউ টাইপ অফ এন এক্সপিরিয়েন্স, ইটস আ নিউ টাইপ অফ এন এক্সপিরিয়েন্স। বদ্রীনাথে যখন আমাদের গাড়িটা ঝর্ণার ওপর দিয়ে গেছে, টলমল করতে করতে মনে হচ্ছে বোধহয় ভেসে না নিচে ফেলে দেয় খাদ থেকে, so then that was an experience হয়তো কয়েক সেকেন্ডের এক্সপিরিয়েন্স, বাট ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। আমার চোখের সামনে যখন দেখতে পাচ্ছি ইটস বিশাল একটা গ্লেশিয়ার, হিমবাহ বিশাল একদম ওপর থেকে নিচ পর্যন্ত নেমে এসছে, তার নিচ থেকে জল বেরিয়ে আসছে, ঝর্ণার জল। তো দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, এত সামনে থেকে একটা হিমবাহকে দেখতে পাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ সামথিং you cannot forget. That is something you cannot forget in your life. It's a lifetime experience. এটাকে আমি একটা লাইফটাইম এক্সপিরিয়েন্স অবশ্যই বলতে পারি। তো আমি যে কথাটা বলছিলাম, তো বলছে যে যারা এইটার লোভটা পেয়ে গেছে না, it becomes very very difficult for them to avoid this. It becomes very very difficult for them. So I must go down to the seas again. আবার আমাকে যেতে হবে। এগেইন সে সেজ যে একবারের অ্যাডভেঞ্চারে কিন্তু সে খুশি হয়নি, তার তৃষ্ণা মেটেনি, তার ভ্রমণ তৃষ্ণা মেটেনি, and he wants to go again and again and again. So again, মানে এটি পাহাড়ে ওঠার সময় মানুষের এটা হয়, কিন্তু প্রচন্ড বিপদ, জীবন হাতে নিয়ে ওঠে, কিন্তু তবুও বলে যে আবার পাহাড়ে যাব। So something like that. To the lonely sea and the sky. So now imagine yourself, নিজেরা একটু কল্পনা কর, once you are out into the sea, once you are out into the sea, চারপাশে কিছু নেই। আমি জানি না, অনেকে হয়তো সিনেমা টিনেমাতেও দেখে থাকতে পারে, চারপাশে কিছু নেই, শুধু জল আর জল আর জলরাশি, মানে এইরকম ঢেউ আসছে জাহাজে, ইয়েতে। আমি ঝড়পড়ের কথা বলছি না, খুব শান্ত পরিবেশের কথাই বলছি। জল আর জল আর ওপরে আকাশ, কোথায় যে দূর দিগন্তে আকাশ সমুদ্রের সাথে মিশে গেছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়্যার দ্য সি মিটস দ্য স্কাই ইন দ্য হরাইজন। কোথায় দিগন্তে সমুদ্রের সাথে আকাশ মিশে গেছে, এটা কিন্তু বার করতে পারা যাচ্ছে না। মানে এই অসীমের মধ্যে হারিয়ে যাচ্ছে, তার মধ্যে সূর্য উঠছে, তার মধ্যে চাঁদ উঠছে, তার মধ্যে সেই ধ্রুব তারা দেখে আমরা সেই জাহাজিরা এগিয়ে চলেছে। রাত্রির বেলাটা অন্ধকার অন্ধকার, ইটস অ্যান অ্যাবসলিউট ডার্কনেস আউটসাইড, ইটস অ্যান অ্যাবসলিউট ডার্কনেস, ঘন অন্ধকার, আনঅ্যাভয়েডেবল ডার্কনেস। তো সেটা বলছি, তুমি দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, ইটস আ লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, and all I ask is a tall ship and a star to steer her by. He says that I do not pray to God for anything else. আমি ঈশ্বরের কাছে আমার কোনো রকম প্রার্থনা নেই, ঈশ্বরের কাছে আমার কোনো প্রার্থনা নেই। I only want two things. আমি একজন সেলার হিসেবে, in my mind I am a sailor. In my mind I am a sailor. And what I want is a tall ship. Tall ship মানে একটা জিনিস বুঝতে হবে, তখনকার দিনের জাহাজ ছিল, মেসফিল্ড যখন যাচ্ছে something around say 1915, 1910 or maybe 1905, এই সময় দিয়ে যখন মেসফিল্ড যখন যাত্রা করছে, তখন তো বেশিরভাগ জাহাজই চলতো হচ্ছে ইয়ের ওপরে,
বেশিরভাগ জাহাজ পালের ওপরে, হাওয়া, উইন্ড ফোর্স, দে মুভড উইথ উইন্ড ফোর্স। তো এই যে হাওয়া এবং পাল, এবং যত উঁচু পাল হবে এবং প্রচুর সংখ্যক পাল হবে, তত জোরে জাহাজ এগোতে পারবে। হাওয়ার জোর যত ঠেলবে তত জোরে এগোতে পারবে। সো অল আই ওয়ান্ট ইজ আ টল শিপ, আ শিপ উইথ আ টল মাস্ট, with a tall mast. I want a ship with a tall mast. প্রচুর উঁচু একটা মাস্তুল হবে, where there will be a very big sail. একটা বিরাট লম্বা একটা সেল থাকবে, মানে কি বলে, পাল, যেটাকে হাওয়া ঠেলে এগিয়ে নিয়ে যেতে পারবে, যেটাকে হাওয়া ঠেলে এগিয়ে নিয়ে যেতে পারবে। So I only want that. All I ask is a tall ship and a star to steer her by. আচ্ছা, what is the star? এই স্টারটা কি? What is the star? এটা কেউ বলতে পারবে? What is the star? How does a star steer? Steer মানে হচ্ছে আমাকে মানে দিক দেখিয়ে আমাকে নিয়ে যাবে। কোন তারা দিক দেখায়? ধ্রুব তারা। That's very correct. That's exactly I'm talking about. The ধ্রুব তারা, the north star or the pole star. আচ্ছা, ধ্রুব তারা কিভাবে দেখায়? আচ্ছা, ধ্রুব তারাটা আসলে কি? এটা কি তারা? এটা কি তারা? নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, বল সৌরভ, বল। তারার সমস্ত এটা কি তারা? ধ্রুব তারাটা নক্ষত্র। নক্ষত্র? নক্ষত্রই তো তারা। এটা কি আদৌ তারা বা নক্ষত্র? নো নো নো, ধ্রুব তারা কিন্তু তারা নক্ষত্র নয়। লেট আস নট, না না, এটা একটা গ্রহ, এবং এটা হচ্ছে শুক্র, ভিনাস। শুক্র, শুক্র বা ভিনাস, এই দিস ইজ অ্যাকচুয়ালি ভিনাস। বেঙ্গলিতে যেটাকে বলে শুক্র, বাংলায় যেটাকে বলে শুক্র। অ্যান্ড দিস ইজ দ্য পোল স্টার। কারণ এইটা কিন্তু অন্যান্য গ্রহ, তারা ইত্যাদিরা কিন্তু আকাশে তাদের দিক পরিবর্তন করে ফর আ জিওগ্রাফিক্যাল রিজন। শুক্র কনস্ট্যান্টলি নর্থের দিকে থাকে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ অলসো কল্ড দ্য নর্থ স্টার অর দ্য পোল স্টার। ওটা কিন্তু একই জায়গায় ওঠে। এবং যারা ধর আকাশ চিনতে পারে, মানে রোজ যারা আকাশ দেখার ক্ষমতা রাখে, আজকে আমাদের আকাশের দিকে তাকালে আকাশই নাই, কারণ ছোট ছোট বাড়ি 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 হয়ে হয়ে আকাশ ছোট হতে হতে, তার উপরে আবার ঢাকা বাড়ির ভেতরে থেকে থেকে ছাদে গিয়ে আকাশ দেখবো, সে সময়ও নেই, সে উপায়ও নেই। তো আমি এই কথাটাই বলছিলাম, বাড়ি বাড়ি মানে যারা রোজ আকাশ দেখে তারা কিন্তু যে কোনো গ্রহ, তারা ইয়ে কিন্তু চিনতে পারে, তাদের চেহারা দেখে। তারা বৃহস্পতিকে চিনতে পারে, তারা শনিকে চিনতে পারে, তারা মঙ্গলকে চিনতে পারে। মঙ্গল অবশ্য আমরাও চিনতে পারি, কারণ হচ্ছে মঙ্গলটা একটু লালচে একটা আভা আসে, আর বৃহস্পতির সাইজও বড়, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এইভাবে কিন্তু এই যে যারা, মানে আমি বলছি, আই এম টকিং অ্যাবাউট দি সেলার্স, এরা কিন্তু খুব ভালো করে পোল স্টার বা নর্থ স্টার, ধ্রুব তারাকে তারা কিন্তু খুব ভালো করে চিনে রাখে। এই ধ্রুব তারা দেখে বুঝতে পারে আকাশের উত্তর কোনটা, সেই অনুযায়ী কিন্তু ওরা এগিয়ে যায়। মানে at that time when there was no mariner's compass, when there was no mariner's compass, যখন mariner's compass ছিল না, মানে এই জাহাজিদের দিক নিদর্শনের যন্ত্র কম্পাস ছিল না। I had a compass. আমি জানি না, আমি যখন ভাইজ্যাক গেছিলাম কম্পাসটা কিনেছিলাম, আমি কিছুদিন আগেও কম্পাসটাকে বার করেছিলাম। আমি যদি পাই আমি পরের দিন নিয়ে আসবো ক্লাসে, আমি দেখাতে পারবো তোদের। মানে ইটস এ বিউটিফুল কম্পাস। মানে আমার বহুদিনের একটা শখ ছিল একটা কম্পাস কেনার, তো সেটা কিনেছিলাম। তো হোয়াট আই এম টকিং, দ্য নেক্সট ডে আমি দেখবো ইফ আই ক্যান। তো যেটা বলছিলাম যে দে ডিড নট হ্যাভ আ কম্পাস ইন দোজ ডেজ। তখন তাদের কম্পাসে কি করে, সেই একইভাবে কাঁটাটা নর্থের দিকে দেখায়, তো মোটামুটি রাফলি এটা নর্থের দিকে দেখায়, কাঁটাটা নর্থের দিকে ঘুরে থাকে। তো
সিমিলারলি এই ধ্রুবতারা যেহেতু নর্থের দিকে থাকে, তো ইট ওয়ার্কস অ্যাজ এ ক্যাম্পাস। সেইটা অনুযায়ী তুমি পূর্ব পশ্চিম দক্ষিণ সব বুঝতে পারছো, পূর্ব পশ্চিম দক্ষিণ বুঝতে পারছো, অ্যান্ড ইউ ক্যান টেক ইউর শেপ। বা ঈশান কোণ মানে নর্থ ইস্ট বা এই ধরনের কোণগুলো সবটাই তুমি ধরতে পারছো, এবং সেই অনুযায়ী হিসেব করে তুমি এগোতে পারছো রাফলি। So all I want is a tall ship and a star to steer her by. And the wheels kick. Wheels kick মানে হচ্ছে যে দেখ, জাহাজ তো আর ছোট গাড়ি না। মানে তোরা যারা টিনটিনের বই পড়িস দেখবি টিনটিনের ক্যাপ্টেন হ্যাডকের প্রায় এক্সপিরিয়েন্স আছে বড় হুইল নিয়ে ইয়ে করা, এবং বড় বড় জাহাজের যদি কোনো ইংলিশ সিনেমা দেখবি সমুদ্রে এরম বড় বড় জাহাজে এইরম করে করে তারা ওই বড় ইয়েকে ঘোরাচ্ছে, বড় ওই হুইলকে ঘোরাচ্ছে। এবং হুইলকে ঘোরানো মানে অত বড় একটা বিশাল জাহাজকে ঘোরাচ্ছে, 3টে বাড়ির সমান তার সাইজ, 4টে বাড়ির সমান তার সাইজ। তো তার মানে কতখানি জোর লাগছে এটা। এবং ওটা কিন্তু অনেক সময় রিবাউন্ড মারে, দেখবে আমাদের গাড়ির স্টিয়ারিং যখন ঘোরাই হালকা করে ছাড়লে ওটা ঘুরে চলে আসে, মানে স্টিয়ারিং ওইভাবেই আমরা কন্ট্রোল করি। তো ওটা যখন রিবাউন্ড মারে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট কত জোরে ওটা আঘাত লাগতে পারে। সেরকম বেকায়দায় হলে হাত পা ভেঙেও যেতে পারে। তো অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং, মাঝ সমুদ্রের তীব্র হাওয়া শো শো করে, টু আ সেলার হু লাভস দ্য সি দ্যাট ইজ আ সং। সেটা যেন তার কাছে একটা গানের মতো। একটা সেলার যে জাহাজকে ভালোবাসে, জীবনকে ভালোবাসে, তার কাছে একটা উইন্ড সং। অ্যান্ড দ্য ওয়াইল্ড সেলস শেকিং, যত হাওয়ায় ফুলে উঠছে, the sails are getting puffed with the wind in the mid sea, mid ocean, একদম ফুলে উঠে মানে কাঁপছে এরম করে। So that's an experience for a sailor. And a grey mist on the sea's face and a grey dawn breaking. সবসময় তো তীব্র রোদ থাকে না, সবসময় তো তীব্র রোদ থাকে না। Sometimes it's a grey dawn, a grey mist. অনেক সময় দেখবেন মানে সমুদ্রে এটা প্রায় হয়, মানে যেহেতু খুব কুয়াশা টুয়াশা হয় সমুদ্রে, তো ইটস এ গ্রে ডন, একটা ধোঁয়া মানে একটা ধূসর সকাল, একটা ধূসর মানে ধোঁয়াটে ব্যাপার চারপাশে, যেন সারা সমুদ্রটাকে ধরে রাখে। রোজ যে সুন্দর পরিষ্কার, খুব কপাল থাকলে তবেই সূর্যোদয় দেখা যায় সমুদ্রে, না হলে কিন্তু দেখা যায় না। তো সেটাই বলছে যে গ্রে মিস্ট অ্যান্ড আ গ্রে on the sea's face and a grey dawn breaking. একটা সকালবেলা একটা মানে সূর্যোদয় দিয়ে দিন হয় না, অনেক সময় একটা ঘোলাটে ধূসর দিন যেখানে সূর্য নেই। আচ্ছা, বিফোর আই কমপ্লিট মাই ওয়ার্ক টুডে, আমি তোদেরকে একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, একটা কথা বলে দিই ফার্স্ট অফ অল। একটা হচ্ছে কালকে ক্লাস হবে না, কারণ কালকে আমার স্কুলে ডিউটি আছে ফ্রম মর্নিং টু ওই অ্যাডমিশনের ব্যাপারে ডিউটি আছে 11-এ। সো টুমরো দ্য হোল ডে আই উইল বি অ্যাবসেন্ট। তো যেটা তোদেরকে একটা কথা বলছি, তো কালকের দিনটা ছেড়ে দিই, নেক্সট উইক থেকে আমরা তো সোম মঙ্গল বুধ মোটামুটি ঠিক করেছি করব। তো হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটা জিনিস ভাবছিলাম, আমি আসলে বারে বারে আমার নিজের কিছু অসুবিধার জন্য এটা বারে বারে করতে হচ্ছে। আমরা যদি 10টার জায়গায় 9:30 করি, অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা আছে, তাহলে 10টাই থাক। ঠিক আছে, 10টা থাক। ঠিক আছে, 10টাই ফিক্স টাইম, সোম মঙ্গল বুধ 10টা। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। আমরা কিন্তু কালকে ইংলিশ ক্লাস হবে না, কালকে আমি থাকবো না, আমি স্কুলে থাকবো সারাক্ষণ। তো তাহলে 10টাই থাক। নেক্সট তাহলে আমাদের ক্লাস হবে এগেইন মানডে। ওকে, আমরা চেষ্টা করবো কবিতাটাকে শেষ করতে হইতে। আচ্ছা, বাই, অ্যান্ড ইন দ্য মিন টাইম স্টে ওয়েল, স্টে সেফ, ভালো থাকবি, সাবধানে থাকবি।